18 বছর বিদেশে থেকে আমার স্বামী 2টা বাড়ি করেছে, কিন্তু নিজে একটারও ভাগিদার হয়নি। আমার শ্বশুর শাশুড়ি তাদের 2 ছেলেকে 2টা বাড়ি দিয়েছে। আমরা এখন 2 ছেলে মেয়েকে নিয়ে অন্যর বাসায় ভাড়া থাকি। পরিবারের বড় ছেলে ছিল আমার স্বামী, তার জন্য তার উপর দায়িত্বটা একটু বেশিই ছিল। বাবা তখন অসুস্থ ছিল, মানে তার বাবা তখন অসুস্থ ছিল। সংসারের পুরো দায়িত্ব তাকে নিতে হতো, তাই তার বাবা সিদ্ধান্ত নিয়েছিল তাকে বিদেশে পাঠাবে, কারণ দেশে তেমন একটা সে কাজ করতে পারতেছিল না। তাই তাকে বিদেশ পাঠিয়ে দেয়। তখন থেকেই সংসারের পুরো দায়িত্ব সে কাঁধে নিয়ে নেয়। দেশে যাওয়ার পর থেকেই তার 2টা ভাইয়ের পড়াশোনার খরচ, তার বোনের পড়াশোনার খরচ, বাবার ঔষধের টাকা, সংসার চালানো সবকিছুই তাকে করতে হতো। তাই নিজে কোনোভাবে চলে সব টাকাই দেশে পাঠিয়ে দিত তার পরিবারের জন্য। বিদেশে যাওয়ার 2 বছর পর সে আবার দেশে আসে। তার সাথে আমার বিয়ে হয়, তবে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। আমার থেকে আমার স্বামী 12 বছরের বড়। আমি তখন ক্লাস 9-এ পড়ি। তো আমি সংসার সম্পর্কে কিছুই বুঝি না। বিয়ের পরদিন থেকেই সংসারের দায়িত্ব আমার উপরে চলে আসে। বিয়ের আগে তো আমি কোনোদিন ভাত পর্যন্ত রান্না করিনি। বিয়ের পর 8-10 জনের ভাত রান্না করতে হতো, কারণ জয়েন্ট ফ্যামিলি ছিল। আমার 2 দেবর, ননদ, দাদি শাশুড়ি, দাদা শ্বশুর সবাই ছিল, সবার জন্য রান্না করতে হতো। বিয়ের পর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করতাম, আমার শাশুড়ি প্রায় দিনেই অসুস্থ থাকতো। উনি অসুস্থ হলে সব কাজ আমাকেই করতে হতো। আমার দেবর ননদের জামা কাপড়, দাদি শাশুড়ির কাপড় সব ধুয়ে দিতে হতো, এমনকি তার হাত পাও টিপে দিতে হতো। আমার শাশুড়ি বেশিরভাগ সময় এরকম বলে, আজকে মাথা ঘুরতেছে, কালকে পা ব্যথা, এরকম করেই থাকতো। আর সংসারের সব কাজ আমার উপর চাপিয়ে দিত। হাতে সবগুলো কাজ করতে কষ্ট হলেও আমি সবার কাজ হাসি মুখেই করে দিতাম। বিয়ের 6 মাস পর আমার স্বামী আবার প্রবাসে চলে যায়। এর মধ্যেই কিন্তু আমি কনসেপ্ট করি। আমার স্বামী বিদেশে যাওয়ার পর আমি যে তার সাথে একটু মন খুলে কথা বলবো সেটাও বলতে পারতাম না। হয়তো আমার ননদ থাকতো পাশে, না হলে শাশুড়ি, 2জনের একজন তো থাকবে। আমি কি বলতেছি, তাদের নামে কিছু বলতেছি না, এটা শোনার জন্য সব সময় আমার সাথেই থাকতো। প্রেগন্যান্সি অবস্থায় আমি আমার বাবার বাড়িতে যেতে চাইতাম, তাহলে আমার শাশুড়ি প্রায় বাধা দিত, আমাকে যেতে দিত না, বলতো সংসারের এসব কাজ করবে কে। এটাও তো বলতো, তোমার সংসার, তোমাকেই তো সবকিছু গুছিয়ে নিতে হবে। আমার বেবি হওয়ার 40 দিন আগে আমি বলছিলাম যে আমি আমার বাবার বাড়িতে যাব, কিন্তু আমার শাশুড়ি আমাকে যেতে দেয়নি। আমার যেদিন বেবি হয় সেদিন আমি খুবই অসুস্থ হয়ে পড়ি, প্রচণ্ড ব্যথা। তারপরেও আমার শাশুড়ি ডাক্তারের কাছে নিয়ে যায়নি। নরমালে আমি একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিই। যেহেতু আমার মেয়েটা নরমালে হয়েছে, সেহেতু আমার উপরে তেমন একটা যত্ন ছিল না। মেয়ে হওয়ার কয়েকদিন পর থেকেই আবার সে চিরসেনা সংসারে লাগিয়ে পড়ি, সব কাজ আমাকে দিয়ে করাতো। দেবরেরা অনেক বড় হয়ে গেছে, আমার ননদের জন্য একটা আলাদা রুম রাখবে। তার জন্য আমার শাশুড়ি আমার স্বামীকে বলে আবার বাড়িতে 3টা রুম করে দিল, মানে বাড়িটা আরো বড় করলো। আগেও 3টা রুম ছিল, এখন আরো 3টা রুম বাড়িয়ে এটা আরো বড় করে নিল। আমার স্বামী যদি কখনো ভাবতো ব্যাংকে টাকা রাখবে, তাহলে আমার শাশুড়ি বাধা করতো যে ব্যাংকে টাকা রেখে কি হবে, এদিকে সম্পত্তি নেই, কিছু একটা করি তাহলেই ভালো হবে। কখনো আমার স্বামীকে ওই ব্যাপারে সাপোর্ট করতো না। আর যদি কোনো জমি নিত তাহলে আমার শ্বশুরের নামে নিত। আমার স্বামীও ছিল তার বাবার প্রতি অন্ধবিশ্বাস। আমি যদি বলতাম তাহলে বলতো যে না, আমার বাবা কখনোই আমার সাথে বেইমানি করবে না, থাক না বাবার নামে। যখন আমি একেবারের জন্য বিদেশ থেকে বাড়িতে চলে যাব, তখন না হয় আমার বাবার কাছ থেকে আমার জমিগুলো লিখিয়ে নেব। আমিও আবার বিশ্বাস করে নিতাম, কারণ জমি কেনার সমস্ত টাকা তো আমার স্বামীরই টাকা, তাহলে অন্য কেউ কেন পাবে। এদিকে আমার দেবরেরও বিয়ে হয়ে গেল। তখন থেকে আমার দেবরের বিয়ে হয়ে গেছে, তখন থেকে আমার শাশুড়ি বলতো, বাবা আরেকটা বাড়ি দেই, যেহেতু তোরা 3 ভাই এক বাড়িতে তো কখনোই বনবে না, আলাদা বাড়ি লাগবেই, তার জন্য আরেকটা বাড়ি প্রয়োজন। তুই এখন দে, আল্লাহ তোকে আরো দিবে, তুই হিংসামো করিস না। ভাই বোনদেরকে দেখে রাখিস, মা বাবার দোয়া সব সময় তোর সাথে আছে, আল্লাহ তোকে আরো দিবে। এইসব ইমোশনাল কথা বলে আমার স্বামী যত টাকা ইনকাম করতো সব টাকা নিয়ে নিত। তারপর আমার স্বামীর টাকা দিয়ে আরেকটা বাড়ি দেয়, সেইখানে আমার দেবর আর দেবরের বউ থাকতো। তাও জন্মের পর থেকে তার বাবাকে দেখেনি। এদিকে অনেক জমি জমাও আমার স্বামী কিনেছে, কিন্তু আমার স্বামীর না, সবগুলোই ছিল আমার শ্বশুরের নামে। তারপর আমার স্বামী মনে করলো যে এবার দেশে আসবে একবারের জন্য। প্রথমে তো আমার শ্বশুর শাশুড়ি বাধা করলো, আসতে দিবে না। তার 2 বছর পর আমার স্বামী ঠিক করলো যে আর থাকবে না, এবার চলে আসবে। তারপর আমার স্বামী দেশে আসে। সবাইয়ের জন্য কিছু না কিছু সোনার জিনিস নিয়ে এসেছিল। দেশে আসার পর তার বোনের অনেক বড় অনুষ্ঠান করে
বিয়ে দিয়েছিল, অনেক টাকা ডিমেন্টও দিয়েছিল। তারপর ধীরে ধীরে সে সংসারে মনোযোগী হয়। যখন দেখতেছে তার বাবা তাকে ইগনোর করতেছে, কোনো কিছুই তাকে দিতে চাচ্ছে না, তখনই বাজে বিপত্তি। তো আমার স্বামীর নিজের কোনো অ্যাকাউন্ট ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না, তাই দেশে আসার পর তারা অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিল, কোনো কাজেই করতে পারতেছিল না। এদিকে সংসার চলবে কিভাবে? আমার দুইটা দেবরে বড় বড় চাকরি করে, তারা বউ নিয়ে আলাদা খায়। এদিকে সংসার চালাইতে হতো আমার স্বামীকে, মানে আমার শ্বশুর শাশুড়ি, দাদি শাশুড়ি সবাইকে দেখতে হতো। মধ্যে আমি আবার কনসেপ্ট করি, কয়েক মাস পরে আমার একটা ছেলে সন্তান হয়। সব কিছু সামলানো তার পক্ষে অনেক কঠিন হয়ে পড়েছিল। আমার শ্বশুরও আবার কোনো কিছুতেই সাহায্য করতো না। তারপর আমার স্বামী একদিন বলতেছে, আব্বা আমার টাকা দিয়ে যেই জমিগুলো নিয়েছেন সেগুলো আমাকে দেন, আমি একটু চাষাবাদ করি, না হলে তো সংসার কোনোভাবেই চলতেছে না। তখনই আমার শ্বশুর রেগে গিয়ে বলল, কিসের তোর জমি? তোর টাকা আবার কিসের জমি হয়েছে? তুমি যে টাকা সংসারের জন্য দিছো সেই টাকা দিয়েই তো হয়েছে, তার মানে এই সম্পত্তির ভাগ তোমরা 3 ভাইয়ে পাবে, তুমি একা কেন পাবে? তখন আমার স্বামী একটু রেগে গিয়ে বলল, এর মানে কি আব্বা? আমি তো বিশ্বাস করে আপনাকে সবগুলো টাকাই দিয়েছিলাম, তার মানে কি আমি কি একাই পাবো না? না হলে আপনি 1 ভাগ রেখে দেন, 2 ভাগ আমারটা দিয়ে দেন। আমার শ্বশুর শাশুড়ি তখনই বলল, কেন, যা হবে সমান 3 ভাগে ভাগ হবে, কখনোই তোর নামে একা কেন দেব? আমরা কি এতই বোকা? ওই দিন আর আমার শ্বশুর কোনোভাবেই রাজি হচ্ছিল না যে আমাদেরকে জমি দিবে। তারপর আমরা আমাদের রুমে গেলাম। আমার স্বামী তো অনেক কান্না করতেছে। 18 বছর জীবনে কি করলো না, নিজের নামে এক টুকরো জমি কিনছে, কিছুই কেনে নি। দিন সকালে আমার স্বামী আমার শ্বশুরকে গিয়ে আবার বলল, আব্বা আমার কষ্টের কি কোনো দাম নাই? এই যে 18টা বছর আমি বাইরে খেটে আসলাম, মানুষের কামলাগিরি করে আসলাম, আপনি আমাকে এইভাবে ঠকাতে পারেন না। আমার শ্বশুরও তখন বলল, আমি তোকে ঠগাইনি, যা হবে সমান 3 ভাগে ভাগ হবে, কোনো আইন কানুন এটা থামাতে পারবে না। তখন আমার স্বামীর সাথে অনেক ঝগড়াঝাটি হলো। আমার শাশুড়িও অনেক কথা বলল, অনেক বাজেভাবে অপমান করলো। তারপর আমার স্বামী বলল যে ঠিক আছে, কোনো সম্পত্তি আমাদের লাগবে না, শুধু এই বাড়িটায় আমার নামে লিখে দেন। তখন আমার শাশুড়ি বলতেছে, হ্যাঁ 2 দিন পর তুই তোর বউয়ের কথায় আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিবে, এটাই তো তুই চাস না? আমরা কি এতটাও পাগল হয়ে গেছি তোকে বাড়ি লিখে দিয়ে আমরা গাছতলায় গিয়ে উঠবো? তখন আমার স্বামী বলতেছে, আম্মা আমি তো আরো একটা বাড়ি উঠে দিয়েছি, আর আপনাদেরকেই কেন বাড়ি থেকে বের করে দিব? তখন আমার শ্বশুর বলতেছে, এই বাড়িটাও আমার নামে থাকবে, যদি তুই থাকতে চাস থাক, না হলে বউ বাচ্চা নিয়ে বের হয়ে যা, এত তর্ক আমি তোর সাথে করতে পারবো না। তখন আমার স্বামী বলতেছে, যদি না চান আমরা এই বাড়িতে না থাকি তাহলে আপনারা ভালো থাকবেন, তাহলে আমি আমার বউ বাচ্চা নিয়ে চলে যাব। তখন আমার শাশুড়ি বলতেছে, যা তোর যেখানে খুশি সেইখানে চলে যা। তখন আমার স্বামী আর তাদের সাথে কোনো কথাই বলল না, আমাকে এসে বলল, যাও ছেলে মেয়েদের কাপড় গুছিয়ে নাও, যেই বাড়িতে আমার মূল্য নেই, যেই বাড়িতে কষ্টের কোনো আমাকে দাম দিল না, সেই বাড়িতে আর আমি থাকবো না, ভিক্ষা করে খেতে হয় তাই খাবো, তবুও এক মুহূর্তের জন্য এই বাড়িতে আর থাকবো না। তখন আমরা সেইখান থেকে চলে আসি। একবারের জন্য আমার শ্বশুর শাশুড়ি যা দেবর কেউ বলল না যে তোমরা থেকে যাও, আমরা আমাদের মতো করে চলে আসলাম। একজনও বাড়ির বাইরে পর্যন্ত আসলো না। এখন আমার স্বামী একটা ছোট মুদিখানার দোকান করে। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমার স্বামী অনেক কষ্ট করেছে, কিন্তু তার একটু মূল্য পেল না। এখনও সে অনেক কাঁদে। 18টা বছর সে তার জীবন থেকে নষ্ট করেছে, একটা টাকাও তার নামে রাখেনি। হয়তো বিশ্বাস করাটাই ছিল বড় ভুল, কিন্তু নিজের মা বাবা যে তার সাথে এরকমটা করবে তা সে কখনোই ভাবতে পারে। তাই সকল প্রবাসী ভাই বোনদেরকে বলবো, নিজের সবটুকু দিয়ে পরিবারের মন জয় করার কোনো দরকার নেই। যেটা আপনাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে ব্যাস ততটুকুই করবেন। কখনোই কাউকে বিশ্বাস করে নিজের সবটুকু দিয়ে উৎসর্গ করবেন না। শেষে কিন্তু আমার স্বামীর মতো